বাড়িতে আসা যাওয়া হতো, এর মধ্যে কখন দুজন দুজনকে ভালো লাগে বুঝতে পারিনি। পরে আমার বিয়ে ঠিক হলে বাবাকে সব জানাই, কিন্তু সে রাজি ছিল না, তাই পালিয়ে বিয়ে করে এই বাড়িতে উঠি। প্রথমে বড় লোকের মেয়ে, তাই খুব আদর যত্ন করতো আমার শাশুড়ি। পরে যখন বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন থেকেই বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমার ধ্যান ভাঙে রিফাত ভাইয়ের ডাকে, ভাবি আমার বউ আয়শা। তার কথা শুনে অবাক হলাম, খুশিও হলাম। কি বলেন ভাই, বিয়ে কবে করলেন, জানালেন না বোন রে? রিফাত ভাইয়া বলল, আমি বিদেশে থাকতেই ওরে ভালোবাসতাম, ইমো প্রেম ভাবি। ওর বিয়ের কথা চলতেছিল, বাড়িতে জানালাম, তারা বলে 2 বছর হয়েছে বিদেশ গেলি, কিছু একটা কর তারপর বিয়ে, আগে বাড়ির ঘর দুয়ারের কাজ শেষ হোক তারপর। আমার মাথা ঠিক নাই, আমার ভালোবাসা উড়ে যায় আর তারা বলে বাড়ির কাজ শেষ হোক। তাদের কোনো কথা না শুনে দেশে এসে বিয়ে করে বোরে নিয়ে বাড়ি উঠি, তাদের অবাক করে দিমু তাই। কিন্তু ভাবি কি আর কমু, তাদের অবাক করতে গিয়ে নিজেই অবাক হই। দেখি ছোট ভাই কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সে এক মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আরো 5 মাস আগে, আমারে বলে নাই, আমার টাকা দিয়ে অনুষ্ঠান করছে। আর আমার ভালোবাসার মানুষটারে বিয়ে করার কথা বলছি, আমারে বলে আগে বাড়ির কাজ শেষ করতে। তাদের সাথে জোরে কথা বলতেই তারা অনুতপ্ত না হয়ে আরো চড়াও হয়ে কথা বলে। কপাল ভালো ছিল, এই ফ্ল্যাটটা আয়শারে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমায় কিনছিলাম। রাগ করে এই বাসায় নতুন সংসার শুরু করি। রিফাত একটু থেমে আবার বলতে লাগলো, আসলে ভাবি পরিবারে বেশি টাকা কম টাকা দেওয়া কোনো বিষয় না, বিষয় হচ্ছে বাবা মার সন্তানের প্রতি মনের টান। সন্তানের প্রতি যদি মন থেকে মায়া ভালোবাসা না থাকে, তাহলে টাকার বিষয়টা কিছুই না। সবাই বলে পৃথিবীতে বাবা মার থেকে কেউ আপন হয় না, বিশেষ করে মার থেকে বেশি কেউ ভালোবাসে না। কিন্তু আমার মা, যখন আমি সারাদিন বিদেশে কাজ করে রাতে একটু সময় পেতাম, তখন মাকে ফোন দিতাম। আমার মা ফোন ধরে কি বলতো জানেন? বলতো, হ্যাঁ রে, তোর বুদ্ধি শুদ্ধি কি তালগাছে উঠছে? তোর বিদেশের মতো তো রাত 9টার পর সবাই এখানে আড্ডা দেয় না যে অনেক রাত করে ঘুমাবে। তোদের ওখানে তো এখন সন্ধ্যা, কিন্তু আমার তো অনেক ভোরে উঠে নামাজ পড়তে হবে। এখন কোন বুদ্ধিতে তুই ফোন দিলি? বিদেশ গেছিস টাকা কামাস, নামাজ তো পানিতে ভাসায় দিচ্ছিস, সেটা না হয় বাদই দিলাম। তার এত কথা শোনার পর আমি শুধু একটা কথাই বলতাম, মনে পড়ছিল তোমায় মা, আর বিরক্ত করব না, তুমি ঘুমাও। এরপর আমার চোখের পানিটা আর কেউ দেখতো না, আমি তো টাকা দিতাম। আর মানলাম ছোট ভাই বাড়ির ছোট, তাই সবার আদরের। সুমন টাকা দেয়নি, কিন্তু সে তো বাড়ির ছোট ছেলে, আদরের, তার সাথে কেন এমন হলো? টাকা কিছুই না, যদি মন থেকে ভালোবাসা মায়া মমতা না থাকে। আমি রিফাতের কথা শুনছিলাম, তবে 5 বছরে আমি এতটুকু বুঝেছি যে টাকার মূল্য ঠিক কতটা। তাই তার কথাগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না আমার কাছে। কারণ প্রথম যেদিন ওই বাড়িতে গেছিলাম, তখন শাশুড়ি মায়ের এত আদর, যাদের ছোট বোনের মতো ভালোবাসা, সবটাই আমার বাবার টাকার লোভে ছিল। না হলে কেন বাবা আমাকে মেনে না নেওয়ার পরেই এমন অত্যাচার শুরু হলো। সুমন আয়শার সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাদের দুইজনকে অনেকক্ষণ কথা বলতে দেখে কাছে এসে জিজ্ঞাসা করলো, এত কি কথা হচ্ছে? রিফাত হেসে বলল, এই আর কি, ভাবিকে সব বলছিলাম। তোরা থাক, আমি পুস্কুটার সাথে আলাপ করে আসি। আমি সুমনকে পাশে নিয়ে বললাম, এখন কোথায় থাকবো, কি করব? এভাবে চলে আসা ঠিক হয়নি, আমাদের আয় রোজগার কম, এটুকু কথা হজম করে চললেই হতো। এত রাগ দেখানো উচিত হয়নি। আর একটু কাজ করে খেলে হাত পা ক্ষয় হয়ে যায় না? আমি তো কখনো তোমার কাছে নালিশ করি নাই যে আমার কাজ করতে ভালো লাগে না, আমি এই কাজ করতে পারবো না। তাহলে এমন কেন করলে? এখন বাসা ভাড়া করে থাকতে হলেও কত টাকা লাগবে, তোমার হিসাব আছে? তোমার বন্ধুর বাড়িতে তো আজীবন থাকতে পারবো না আমরা, ওদের নতুন সংসার। এখানে আসার পর রিফাত ভাইয়ের কথা শুনে নিজেরই খারাপ লাগছে। সুমন বিরক্ত হয়ে বলল, এত কথা বলতে পারো তুমি? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না। আমি বললাম, কি বলবে তুমি? তোমার জন্য তো এবার রাস্তায় থাকতে হবে, যাও এক মুঠ খেতে পারতাম সেটাও কপালে থাকবে না বোধ হয়। সুমন বলল, আমি একবার বলেছি তো, আমি থাকতে কিছু হবে না, আর এখন থেকে আমরা এখানেই থাকবো। সুমনের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। দাঁত চিবিয়ে আস্তে আস্তে বললাম, আস্তে কথা বলো, এ কথা যেন ওরা না শুনে। মাথা ঠিক আছে তোমার? ওদের নতুন সংসার, সেখানে এসে আমরা বিরক্ত করব? এত সুন্দর ফ্ল্যাট করেছে বউয়ের জন্য, তোমার জন্য না। এইসব কথা ভুলেও মুখ থেকে বের করো না। আমার কথাগুলো পিছন থেকে সব শুনছিল রিফাত আর তার স্ত্রী আয়শা।